গ্রামবাসীদের মুক্তি দিতে হবে। জাত, ধর্ম, বর্ণ, রাজনীতির ঊর্ধ্বে উঠে এদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। যা শুনেছি তা মিলিয়ে নিতে আমরা গিয়েছিলাম। আমরা প্রশাসনের কাছে চাপ বাড়াতে চাই। মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি, রাজনীতি না খুঁজে মহিলাদের অসম্মান রোধ করুন। সন্দেশখালী নিয়ে মন্তব্য বাদশা মৈত্রের। পথে নেমেছিলেন বুদ্ধিজীবী বলে, তাদের কাছে আপনি স্পেসিফিক কোনো অনুরোধ করবেন কি? আমি এক্ষুনি সেই কথাটাই বললাম যে 2009 বলুন কি তারও আগে বলুন, বিভিন্ন ঘটনায় যারা পথে নেমেছেন তাদের প্রতি একদম ডিউ রেসপেক্ট রেখে আমরা সবাই বলছি যে আমাদের কাছে প্রত্যাশা, যদি আপনি বলেন, প্রত্যাশা একটাই, যে যত বেশি মানুষ মুখ খুলবেন তত বেশি তারা মনে বল পাবে। কারণ তাদেরকে যেভাবে ঘটনাটা ঘটে গেছে, তারপরে আজকে যেভাবে তারা হেনস্থা হচ্ছে, একজন ভদ্রমহিলা কাঁদতে কাঁদতে যখন চোখের জলটা টস টস করে পড়ছে, তখন সেই মানুষগুলোর একটাই এক্সপেকটেশন, ওরা বলছে আপনারা কিছু করুন, আমরা তো প্রশাসন নই। তাই আপনি যাদের কথা বলছেন বা আরও যাদের কথা অনেক জায়গায় আলোচিত হচ্ছে, আমার ধারণা সেই মানুষগুলো যদি আমরা সবাই একসঙ্গে হতে পারি, তবে ওই যে মহিলার চোখের জল পড়ছে সেগুলো মনে বল পাবে। তাই আমার যদি আপনি বলেন যে তাদের কাছে কি প্রত্যাশা একটাই, যে আমরা একসঙ্গে তাদের পাশে যদি দাঁড়াতে পারি, সেটা তাদের জন্য কি বলবো, আর এইটুকু তারা ডিজার্ভ করে, যে মহিলারা পথে বেরিয়ে আন্দোলনটা করছেন নিজেদের দায়িত্বে, এইটুকু সম্মান তারা ডিজার্ভ করে। থ্যাংক ইউ। বলার ইচ্ছে ছিল প্রথমে যে আমরা থিয়েটার জীবনের শুরুতে নীল দর্পণ নাটক করেছিলাম। তো চাষিদের চাষের জমিতে নীল চাষ করতে বাধ্য করা হতো। আজকে যদি আপনি ওই অঞ্চলে যান, দেখবেন একের পর এক জমি দখল করে বাধ্য করা হয়েছে ভেড়ি বানাতে, এবং তার জন্য যে লিজের প্রাপ্য টাকাটুকু সেটুকুও তারা পাননি। একজন মহিলা আমাদের ডেকে নিয়ে গেলেন, বললেন আমার বাড়িটা একটু ভেতরে দেয়, কেউ আসেন না, একটু প্লিজ আসবেন, আমাদের কাছে সব ভিডিও করা আছে। একটা জায়গায় বলে, ওই যে দূরে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, ওটা আমাদের বাড়ি। আমি বললাম আপনি ওখানে যান কি করে? গোটা বাড়িটা যেতে গেলে অজস্র ভেড়ি, তার মধ্যে 1 হাত চওড়া একটা রাস্তা। উনি বললেন এটা পুরোটা একটা খেলার মাঠ ছিল, এটা ভেড়ি ছিল না, আমার বাড়ি ছিল ওখানে, ওই বাড়ি থেকে মাঠ দিয়ে হেঁটে রাস্তায় আসতাম আমি। আজকে এই রাস্তায় আসতে গেলে ওই 1 হাত চওড়া যে রাস্তা, বৃষ্টি কাদায় কর্দমাক্ত হয়ে থাকে, হাঁটার উপযুক্ত থাকে না, সেই রাস্তা দিয়ে হেঁটে আমাকে রাস্তায় আসতে হয়। পুরো জায়গাটা ভেড়ি হয়ে গেছে। একটা ক্লাব দেখলাম, শীতলা মন্দির বা কিছু নাম দিয়ে ক্লাব দেখলাম, ওইটার নামে যে জমিটা, বড় মাঠ আর নেই। আমার বিশেষ করে আমি একটি টেলিভিশন চ্যানেলের বিতর্কে আমি অংশগ্রহণ করেছিলাম সন্দেশখালী নিয়ে। তো এতদিন টেলিভিশন মাধ্যমে দেখছিলাম, তথ্য জানছিলাম, কিন্তু ওর ভৌগোলিক অবস্থাটা কি, চিত্রটা কি, আমরা সামনে গিয়ে যা দেখেছি আজকে, না গেলে সত্যি আমরা বুঝতে পারতাম না মানুষগুলো কতটা অসহায়। আমি আপনাদেরকে আবারও বলবো যে আমাদের এই কথাটা আপনারা রাজ্যের কোনায় কোনায় পৌঁছে দিন। প্রশাসনকে বলবো, সরকারকে বিরোধী পক্ষ কোনো পক্ষ না দেখে মানুষকে ওখানে আইন মেনে, অবশ্যই আইন মেনে যাওয়ার সুযোগ করে দিন, ওনাদের কথা বলতে দিন। কোনোভাবে ওনাদের যে অভিযোগ সেটা জোর করে থামিয়ে দিয়ে এটা প্লিজ আপনারা থামানোর চেষ্টা করবেন না। আর আপনারা দেখেছেন একটু আগে আমাকে মন্দাক্রান্তা, সীমাদি, নাসেরদা, বিমলদা কানে কানে একটা কথা বলছিল বলার জন্য। যদি এই কথাটা বলার আজকে আমাদের এখানে প্ল্যান ছিল না, কিন্তু সবাই যেহেতু একই এক্সপিরিয়েন্স, ওনারা বলছেন যে প্রত্যেকের কাছে রেকর্ড আছে, তারা প্রত্যেকে বলছেন যে আমরা কেউ ভোট দিতে পারিনি, আমাদের ভোটটা হয়ে গেছে। আপনারা প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথা বলতে পারেন। আমরা ভোট নিয়ে, দল নিয়ে এখানে কথা বলার আজকে আমাদের পরিকল্পনা নেই, ভাবনা নেই। তাই এই ব্যাপারে বিস্তারিত আমরা যাচ্ছি না, কিন্তু এটা আমাদের সবার কাছে ফুটেজটা আছে, আমরা ভোট দিতে পারিনি। এবং পড়াশোনার অবস্থা খুব খারাপ, স্বাস্থ্যের অবস্থা খুব খারাপ। একটি কল দেখিয়ে বলছেন একটি টিউবওয়েল, বলছে দিনের পর দিন সেই কলটা ওভাবেই পড়ে আছে, আমাদের টাইম কলের নোংরা জল খেতে হয়, আমরা ইচ্ছে মতো জল আনতে পারি না। এই কথাগুলো নিজের চোখে দেখার অধিকার পশ্চিমবঙ্গের সমস্ত সহনাগরিকের আছে। তাই আমি বলবো, প্রশাসনকে বলবো, আপনারা ওখানে আরো মানুষকে যাওয়ার সুযোগ করে দিন, মানুষের সাথে কথা বলার সুযোগ করে দিন। এর বাইরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। ধন্যবাদ।
দেখুন, আমরা নিরাপত্তা বাবুকে নিয়ে কোনো প্রশ্ন করিনি। আপনি আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন। মানে আমরা যেহেতু তুমি করেছো, আচ্ছা সীমাদি প্রশ্ন করেছেন, যেটা সীমাদি বলতে পারবেন। আমরা করেছি প্রশ্ন এবং নিরাপদ সরকারের ব্যাপারে প্রশ্ন করেছি। 3-4 জনকে প্রশ্ন করেছি, প্রত্যেকে বলেছে উনি ভীষণ ভালো মানুষ এবং এখানে যারা ভালো মানুষ তাদেরই তো এইরকম অবস্থার মধ্যে পড়তে হচ্ছে। সুতরাং এবং উনি খুব শান্ত মানুষ বলেছেন, খুব শান্ত মানুষ, ভালো মানুষ। কেউ ওনার সম্পর্কে কোনো অন্যরকম কোনো উক্তি আমাদের কাছে করেননি। আমরা ওনার নাম করেই প্রশ্ন করেছিলাম ওখানে। আর একটা জিনিস আমি একটু অ্যাড করছি, সেটা হচ্ছে প্রতি বছর ওরা কিন্তু সকলে টিএমসি পার্টি করে, প্রত্যেকে টিএমসি। বলছে আমাদের এখানে ভোটের দিনকে এখানে টোটো পাঠানো হয়, আমরা টোটোতে উঠি, সেখানে পৌঁছই, ওখানে কালি দেওয়ার লোক থাকে, কালিটা আঙুলে দিয়ে বলে এবার বাড়ি যাও। এইটা প্রত্যেকটা ভোটে ইলেকশানে ওখানে যাদের কাছে জিজ্ঞেস করেছি একই কথা প্রত্যেকে বলেছেন। ওই এপক্ষ পক্ষ বুদ্ধিজীবী নয়, আমরা ওরার এই ভাগ করে ভাবিনি, এখনো বলছি তাই। তো আমার বিশ্বাস যাদের আমরা দেখতে পাচ্ছি না তারা যে ওই মানুষগুলোর সঙ্গে সুন্দরবনের মহিলাদের দুঃখে তারা ব্যথিত নয়, ব্যাপারটা এমন নয়। হয়তো কিছু মানুষ তার মতো করে তার ক্ষেত্রে প্রতিবাদ করছেন, প্রত্যেকের সবার প্রতিবাদের ধরন এক নয়। তবে আমার বিশ্বাস যে ঘটনা ঘটেছে সেটা দেখার পর, সেটা জানার পর, সেটা দৃশ্যত প্রত্যেকদিন দেখার পর কোনো মানুষ, কোনো পক্ষের কোনো মানুষ এটার সঙ্গে ওই মহিলাদের সঙ্গে সমবেতি না হয়ে পারেন না। এবং যারা যে কোনো দলের রাজনৈতিক কর্মী হতে পারেন, তারা তৃণমূল কংগ্রেস হতে পারেন, বিজেপি হতে পারে, কংগ্রেস হতে পারে, সিপিআইএম হতে পারে, বামপন্থী যে কোনো দল হতে পারে, ওই মহিলাদের এবং ওখানকার মানুষদের এই যে কোলারের বাঁট শব্দটা আপনারা সবাই শুনেছেন, বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শুনছে কোলারের বাঁট। এই শব্দটা আজকে আমাদের ভিডিওতে কয়েকশো বার এসেছে। এই কয়েকশো বার কয়েক হাজার মহিলা যখন একটা নির্দিষ্ট শব্দ বলতে পারেন, তাহলে জানবেন সেখানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। তাই আমি আবারও বলছি, কোনো এপক্ষ অপক্ষ নয়, কোনো আমরা ওরা নয়। আমার বিশ্বাস এই ঘটনায় তারা প্রত্যেকে সমব্যথী, তারা লজ্জিত এবং যার যখন সময় হবে তার মতো করে তারা ঠিক পথে নামবেন, প্রতিবাদ করবেন। আমার কাছে এটা গোটা রাজ্যের মানুষের একসঙ্গে ওদের কাছে পাশে দাঁড়ানোর বিষয়, এখানে কোনো আমরা ওরা নেই। আমরা গিয়েছি খুব সকালে গিয়েছি এবং যেহেতু আজকে সকালবেলায় ঘোষণা ছিল, আরও কিছু দলের রাজনৈতিক কর্মসূচি ছিল, হতে পারে পুলিশ ওখানে অনেক বেশি ফোকাস ছিল। কিন্তু আমরা যেখানটায় যে গ্রাম থেকে আমরা সরে আসি, সেখানে যখন পুলিশ জানতে পারে এবং গ্রামের লোকেরা আমাদের বলেন যে এখান থেকে আরেকজন নেত্রীর কথা বলেন, তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, এবার কিন্তু প্রচুর পুলিশ আসবেন। তা আমরা সেখান থেকে সরে যাই ওই একটাই কারণে, কারণ ওখানে কোনো গন্ডগোল হলে আবার যদি গ্রামের লোকেদের উপর কোনো কেস হয়, আমরা সেখান থেকে সরে যাই। তাই আমরা কোনোভাবেই কাউকে বিব্রত করতে চাইনি এবং আমাদের আরও কিছু যাওয়ার জন্য আমন্ত্রণই বলছি, মানে চাইছিলেন তারা কিছু জায়গায় আমরা যাই এবং আমরা এই বিষয়টাকে একটা কোনো বিতর্কের জায়গায় নিয়ে গিয়ে প্রশাসনের সঙ্গে একটা গণ্ডগোল তৈরি করে মানুষগুলোকে বিপদে ফেলতে চাইনি। তাই আমরা আর বাকি জায়গাগুলো না গিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি, কারণ বাকি কথাটা আপনাদের বললে আমার বিশ্বাস আপনাদের মাধ্যমে গোটা দেশের মানুষ সেটা শুনতে পাবেন। বলার ইচ্ছে ছিল প্রথমে যে আমরা থিয়েটার জীবনের শুরুতে নীল দর্পণ নাটক করেছিলাম। তো চাষিদের চাষের জমিতে নীল চাষ করতে বাধ্য করা হতো। আজকে যদি আপনি ওই অঞ্চলে যান, দেখবেন একের পর এক জমি দখল করে বাধ্য করা হয়েছে ভেড়ি বানাতে এবং তার জন্য যে লিজের প্রাপ্য টাকাটুকু সেটুকুও তারা পাননি। একজন মহিলা আমাদের ডেকে নিয়ে গেলেন, বললেন আমার বাড়িটা একটু ভেতরে দেয়, কেউ আসেন না, একটু প্লিজ আসবেন, আমাদের কাছে সব ভিডিও করা আছে। একটা জায়গায় বলে ওই যে দূরে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, ওটা আমাদের বাড়ি। আমি বললাম আপনি ওখানে যান কি করে? গোটা বাড়িটা যেতে গেলে অজস্র ভেড়ি, তার মধ্যে 1 হাত চওড়া একটা রাস্তা। উনি বললেন এটা পুরোটা একটা খেলার মাঠ ছিল, এটা ভেড়ি ছিল না,
আমার বাড়ি ছিল ওখানে, ওই বাড়ি থেকে মাঠ দিয়ে হেঁটে রাস্তায় আসতাম আমি। আজকে এই রাস্তায় আসতে গেলে ওই 1 হাত চওড়া যে রাস্তা, বৃষ্টি কাদায় কর্দমাক্ত হয়ে থাকে, হাঁটার উপযুক্ত থাকে না, সেই রাস্তা দিয়ে হেঁটে আমাকে রাস্তায় আসতে হয়। পুরো জায়গাটা ভেরি হয়ে গেছে। একটা ক্লাব দেখলাম, শীতলা মন্দির বা কিছু নাম দিয়ে ক্লাব দেখলাম, ওইটার নামে যে জমিটা, বড় মাঠ আর নেই। আমার বিশেষ করে আমি একটি টেলিভিশন চ্যানেলে বিতর্কে আমি অংশগ্রহণ করেছিলাম সন্দেশখালী নিয়ে। তো এতদিন টেলিভিশন মাধ্যমে দেখছিলাম, তথ্য জানছিলাম, কিন্তু ওর ভৌগোলিক অবস্থাটা কি, চিত্রটা কি, আমরা সামনে গিয়ে যা দেখেছি আজকে, না গেলে সত্যি আমরা বুঝতে পারতাম না মানুষগুলো কতটা অসহায়। আমি আপনাদেরকে আবারও বলবো যে আমাদের এই কথাটা আপনারা রাজ্যের কোনায় কোনায় পৌঁছে দিন। প্রশাসনকে বলবো, সরকারকে বিরোধী পক্ষ কর্মপক্ষ না দেখে মানুষকে ওখানে আইন মেনে, অবশ্যই আইন মেনে যাওয়ার সুযোগ করে দিন, ওনাদের কথা বলতে দিন। কোনোভাবে ওনাদের যে অভিযোগ সেটা জোর করে থামিয়ে দিয়ে এটা প্লিজ আপনারা থামানোর চেষ্টা করবেন না। আর আপনারা দেখেছেন একটু আগে আমাকে মন্দাক্রান্তা, সীমাদি, নাসেরদা, বিমলদা কানে কানে একটা কথা বলছিল বলার জন্য। যদিও এই কথাটা বলার আজকে আমাদের এখানে প্ল্যান ছিল না, কিন্তু সবাই যেহেতু একই এক্সপিরিয়েন্স, ওনারা বলছেন যে প্রত্যেকের কাছে রেকর্ড আছে, তারা প্রত্যেকে বলছেন যে আমরা কেউ ভোট দিতে পারিনি, আমাদের ভোটটা হয়ে গেছে। আপনারা প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথা বলতে পারেন। আমরা ভোট নিয়ে, দল নিয়ে এখানে কথা বলার আজকে আমাদের পরিকল্পনা নেই, ভাবনা নেই। তাই এই ব্যাপারে বিস্তারিত আমরা যাচ্ছি না, কিন্তু এটা আমাদের সবার কাছে ফুটেজটা আছে, আমরা ভোট দিতে পারিনি। এবং পড়াশোনার অবস্থা খুব খারাপ, স্বাস্থ্যের অবস্থা খুব খারাপ। একটি কল দেখিয়ে বলছেন, একটি টিউবওয়েল, বলছে দিনের পর দিন সেই কলটা ওভাবেই পড়ে আছে, আমাদের টাইম কলের নোংরা জল খেতে হয়, আমরা ইচ্ছে মতো জল আনতে পারি না। এই কথাগুলো নিজের চোখে দেখার অধিকার পশ্চিমবঙ্গের সমস্ত সহনাগরিকের আছে। তাই আমি বলবো, প্রশাসনকে বলবো, আপনারা ওখানে আরো মানুষকে যাওয়ার সুযোগ করে দিন, মানুষের সাথে কথা বলার সুযোগ করে দিন। এর বাইরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। ধন্যবাদ। দেখুন, আমরা নিরাপত্তা কমিটি নিয়ে কোনো প্রশ্ন করিনি, আপনি আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন। মানে আমরা যেহেতু, তুমি করেছো? আচ্ছা, সীমাদি প্রশ্ন করেছেন, যেটা সীমাদি বলতে পারবেন। আমরা করেছি প্রশ্ন এবং নিরাপদ সরকারের ব্যাপারে প্রশ্ন করেছি। 3-4 জনকে প্রশ্ন করেছি, প্রত্যেকে বলেছে উনি ভীষণ ভালো মানুষ, এবং এখানে যারা ভালো মানুষ তাদেরই তো এইরকম অবস্থার মধ্যে পড়তে হচ্ছে। সুতরাং, এবং উনি খুব শান্ত মানুষ বলেছেন, খুব শান্ত মানুষ, ভালো মানুষ। কেউ ওনার সম্পর্কে কোনো অন্যরকম কোনো উক্তি আমাদের কাছে করেননি। আমরা ওনার নাম করেই প্রশ্ন করেছিলাম ওখানে। আর একটা জিনিস আমি একটু অ্যাড করছি, সেটা হচ্ছে প্রতি বছর ওরা কিন্তু সকলে টিএমসি পার্টি করে, প্রত্যেকে টিএমসি। বলছে আমাদের এখানে ভোটের দিনকে এখানে টোটো পাঠানো হয়, আমরা টোটোতে উঠি, সেখানে পৌঁছই, ওখানে কালি দেওয়ার লোক থাকে, কালিটা আঙুলে দিয়ে বলে এবার বাড়ি যাও। এইটা প্রত্যেকটা ভোটে, ইলেকশানে ওখানে যাদের কাছে জিজ্ঞেস করেছি একই কথা প্রত্যেকে বলেছেন। ওই এপক্ষ পক্ষ, বুদ্ধিজীবী নয়, আমরা ওরার এই ভাগ করে ভাবিনি, এখনো বলছি তাই। তো আমার বিশ্বাস, যাদের আমরা দেখতে পাচ্ছি না, তারা যে ওই মানুষগুলোর সঙ্গে, সুন্দরবনের মহিলাদের দুঃখে তারা ব্যথিত নয়, ব্যাপারটা এমন নয়। হয়তো কিছু মানুষ তার মতো করে তার ক্ষেত্রে প্রতিবাদ করছেন, প্রত্যেকের সবার প্রতিবাদের ধরন এক নয়। তবে আমার বিশ্বাস, যে ঘটনা ঘটেছে সেটা দেখার পর, সেটা জানার পর, সেটা দৃশ্যত প্রত্যেকদিন দেখার পর, কোনো মানুষ, কোনো পক্ষের কোনো মানুষ এটার সঙ্গে, ওই মহিলাদের সঙ্গে সমবেতি না হয়ে পারেন না। এবং যারা যে কোনো দলের রাজনৈতিক কর্মী হতে পারেন, তারা তৃণমূল কংগ্রেস হতে পারেন, বিজেপি হতে পারে, কংগ্রেস হতে পারে, সিপিআইএম হতে পারে, বামপন্থী যে কোনো দল হতে পারে, ওই মহিলাদের এবং ওখানকার মানুষদের এই যে কোদালের বাঁট শব্দটা আপনারা সবাই শুনেছেন, বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শুনছে কোদালের বাঁট। এই শব্দটা আজকে আমাদের ভিডিওতে কয়েকশো বার এসেছে। এই কয়েকশো বার, কয়েক হাজার মহিলা যখন একটা নির্দিষ্ট শব্দ বলতে পারেন, তাহলে জানবেন সেখানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। তাই আমি আবারও বলছি,
কোনো এপক্ষ অপক্ষ নয়, কোনো আমরা ওরা নয়। আমার বিশ্বাস এই ঘটনায় তারা প্রত্যেকে সমব্যথী, তারা লজ্জিত, এবং যার যখন সময় হবে তার মতো করে তারা ঠিক পথে নামবেন, প্রতিবাদ করবেন। আমার কাছে এটা গোটা রাজ্যের মানুষের একসঙ্গে ওদের কাছে পাশে দাঁড়ানোর বিষয়, এখানে কোনো আমরা ওরা নেই। আমরা গিয়েছি খুব সকালে গিয়েছি, এবং যেহেতু আজকে সকালবেলায় ঘোষণা ছিল, আরও কিছু দলের রাজনৈতিক কর্মসূচি ছিল, হতে পারে পুলিশ ওখানে অনেক বেশি ফোকাস ছিল, কিন্তু আমরা যেখানটায় যে গ্রাম থেকে আমরা সরে আসি সেখানে যখন পুলিশ জানতে পারে এবং গ্রামের লোকেরা আমাদের বলেন যে এখান থেকে আরেকজন নেত্রীর কথা বলেন, তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, এবার কিন্তু প্রচুর পুলিশ আসবেন, তা আমরা সেখান থেকে সরে যাই ওই একটাই কারণে, কারণ ওখানে কোনো গন্ডগোল হলে আবার যদি গ্রামের লোকেদের উপর কোনো কেস হয় আমরা সেখান থেকে সরে যাই। তাই আমরা কোনোভাবেই কাউকে বিব্রত করতে চাইনি, এবং আমাদের আরও কিছু যাওয়ার জন্য আমন্ত্রণই বলছি, মানে চাইছিলেন তারা কিছু জায়গায় আমরা যাই, এবং আমরা এই বিষয়টাকে একটা কোনো বিতর্কের জায়গায় নিয়ে গিয়ে প্রশাসনের সঙ্গে একটা গণ্ডগোল তৈরি করে মানুষগুলোকে বিপদে ফেলতে চাইনি। তাই আমরা আর বাকি জায়গাগুলো না গিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি, কারণ বাকি কথাটা আপনাদের বললে আমার বিশ্বাস আপনাদের মাধ্যমে গোটা দেশের মানুষ সেটা শুনতে পাবেন। বলার ইচ্ছে ছিল প্রথমে যে আমরা থিয়েটার জীবনের শুরুতে নীল দর্পণ নাটক করেছিলাম, তো চাষের জমিতে নীল চাষ করতে বাধ্য করা হতো। আজকে যদি আপনি ওই অঞ্চলে যান দেখবেন একের পর এক জমি দখল করে বাধ্য করা হয়েছে ভেড়ি বানাতে, এবং তার জন্য যে লিজের প্রাপ্য টাকাটুকু সেটুকুও তারা পাননি। একজন মহিলা আমাদের ডেকে নিয়ে গেলেন, বললেন আমার বাড়িটা একটু ভেতরে দেয়, কেউ আসেন না, একটু প্লিজ আসবেন, আমাদের কাছে সব ভিডিও করা আছে। একটা জায়গায় বলে ওই যে দূরে একটা বাড়ি দেখতে পাচ্ছেন ওটা আমাদের বাড়ি। আমি বললাম আপনি ওখানে যান কি করে? গোটা বাড়িটা যেতে গেলে অজস্র ভেড়ি, তার মধ্যে 1 হাত চওড়া একটা রাস্তা। উনি বললেন এটা পুরোটা একটা খেলার মাঠ ছিল, এটা ভেড়ি ছিল না, আমার বাড়ি ছিল ওখানে, ওই বাড়ি থেকে মাঠ দিয়ে হেঁটে রাস্তায় আসতাম আমি। আজকে এই রাস্তায় আসতে গেলে ওই 1 হাত চওড়া যে রাস্তা বৃষ্টি কাদায় কর্দমাক্ত হয়ে থাকে, হাঁটার উপযুক্ত থাকে না, সেই রাস্তা দিয়ে হেঁটে আমাকে রাস্তায় আসতে হয়। পুরো জায়গাটা ভেড়ি হয়ে গেছে। একটা ক্লাব দেখলাম, শীতলা মন্দির বা কিছু নাম দিয়ে ক্লাব দেখলাম, ওইটার নামে যে জমিটা, বড় মাঠ আর নেই। আমার বিশেষ করে আমি একটি টেলিভিশন চ্যানেলে বিতর্কে আমি অংশগ্রহণ করেছিলাম সন্দেশখালী নিয়ে। তো এতদিন টেলিভিশন মাধ্যমে দেখছিলাম, তথ্য জানছিলাম, কিন্তু ওর ভৌগোলিক অবস্থাটা কি, চিত্রটা কি, আমরা সামনে গিয়ে যা দেখেছি আজকে না গেলে সত্যি আমরা বুঝতে পারতাম না মানুষগুলো কতটা অসহায়। আমি আপনাদেরকে আবারও বলবো যে আমাদের এই কথাটা আপনারা রাজ্যের কোনায় কোনায় পৌঁছে দিন। প্রশাসনকে বলবো সরকারকে বিরোধী পক্ষ কোনো পক্ষ না দেখে মানুষকে ওখানে আইন মেনে, অবশ্যই আইন মেনে যাওয়ার সুযোগ করে দিন, ওনাদের কথা বলতে দিন। কোনোভাবে ওনাদের যে অভিযোগ সেটা জোর করে থামিয়ে দিয়ে এটা প্লিজ আপনারা থামানোর চেষ্টা করবেন না। আর আপনারা দেখেছেন একটু আগে আমাকে মন্দাক্রান্তা, সীমাদি, নাসেরদা, বিমলদা কানে কানে একটা কথা বলছিল বলার জন্য, যদি এই কথাটা বলার আজকে আমাদের এখানে প্ল্যান ছিল না, কিন্তু সবাই যেহেতু একই এক্সপিরিয়েন্স, ওনারা বলছেন যে প্রত্যেকের কাছে রেকর্ড আছে, তারা প্রত্যেকে বলছেন যে আমরা কেউ ভোট দিতে পারিনি, আমাদের ভোটটা হয়ে গেছে। আপনারা প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথা বলতে পারেন। আমরা ভোট নিয়ে, দল নিয়ে এখানে কথা বলার আজকে আমাদের পরিকল্পনা নেই, ভাবনা নেই। তাই এই ব্যাপারে বিস্তারিত আমরা যাচ্ছি না, কিন্তু এটা আমাদের সবার কাছে ফুটেজটা আছে, আমরা ভোট দিতে পারিনি। এবং পড়াশোনার অবস্থা খুব খারাপ, স্বাস্থ্যের অবস্থা খুব খারাপ। একটি কল দেখিয়ে বলছেন এটি টিউবওয়েল, বলছে দিনের পর দিন সেই কলটা ওভাবেই পড়ে আছে, আমাদের টাইম কলের নোংরা জল খেতে হয়, আমরা ইচ্ছে মতো জল আনতে পারি না। এই কথাগুলো নিজের চোখে দেখার অধিকার পশ্চিমবঙ্গের সমস্ত সহনাগরিকের আছে। তাই আমি বলবো, প্রশাসনকে বলবো, আপনারা ওখানে আরো মানুষকে যাওয়ার সুযোগ করে দিন, মানুষের সাথে কথা বলার সুযোগ করে দিন। এর বাইরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। ধন্যবাদ। ডাক দিয়েছে মানে আমি বলেছিলাম কেউ গেলে আমি যেতে চাই, এবং লিখেছিলাম আমার পোস্টে লেখা আছে খুব যে নির্দিষ্ট করে বললে
আমরা ওরার বিভেদ না করে কেউ যদি যেতে চায় আমি তার সঙ্গেও যেতে রাজি আছি। আর এটা সত্যিই আমার স্ট্যান্ড, কারণ আমি মানুষদের কথা শুনতে গিয়েছি, আমাদের কথা বেশি বলতে যাইনি। তাই আগামী দিনে যদি এরকম সুযোগ হয় আমার মনে হয় আমাদের কারোরই যেতে কোনো অসুবিধা নেই। দেখুন, অ্যাজ সাচ সেই অর্থে কোনো পরিকল্পনা নেই। আপনারা আপনাদের মাধ্যমে মানুষের কাছে খবরগুলো পৌঁছবে। তারপর যদি আমরা যে দিকগুলো যেতে পারিনি, যদি সেদিকে যেতে পারি আমরা যাওয়ার চেষ্টা করব। কিন্তু আমাদের যাওয়ার আগে বারবার মাথায় রাখতে হচ্ছে আমাদের যাওয়ার জন্য যাতে ওখানকার মানুষগুলো কোনোভাবেই বিব্রত না হন, নতুন করে বিপদে না পড়েন। তাই যাওয়ার ইচ্ছে থাকলে সেটা আমাদের রিথিঙ্ক করতে হচ্ছে, সব দিকটা জেনে বুঝেই সিদ্ধান্ত নিতে হচ্ছে। 144 আছে অনেক জায়গায়। কোনো নাগরিক কনভেনশন আছেন। ঠিক একই সময়ে বাঁকুড়া সার্কিট হাউসের বাইরে মুখ্যমন্ত্রী ঢাক বাজাচ্ছেন, আপনারা প্রশাসনের কাছে কিছু দাবি জানাচ্ছেন, প্রশাসনিক প্রধান তো ঢাক বাজাচ্ছেন, কি বলবেন? দেখুন, আমি একটা তথ্য দিই, আমার এক সাংবাদিক বন্ধু এক্ষুনি পাঠিয়েছেন আমাকে। এই যে ওখানকার মহিলা মানুষদের যে লড়াই এবং সাংবাদিক বন্ধুদের যে লড়াই, রাজ্যের মানুষদের যে মানুষের সমর্থন, তাতে কি লাভ হয়েছে এক কথায় বলছি উনি আমি লিখে পাঠিয়েছেন 130 জনকে অলরেডি জমি ফেরত দিল প্রশাসন। উনি আমি লিখে পাঠিয়েছেন 130 জনকে প্রশাসন জমি ফেরত দিয়েছে, এবং উনি এটা লিখেছেন যে বিডিও নাকি স্বীকার করেছেন 400 জনের জমি দখল করা হয়েছে। এই মেসেজটা আমার এক সাংবাদিক বন্ধু এক্ষুনি আমাকে পাঠিয়েছেন, আমি আপনাদের সামনে রাখলাম। এটা মানে ঠিক বলে আপনারা আমার থেকে ভালো বলতে পারবেন। কিন্তু আমি এটুকু বলতে চাইছি যে তথ্যগত সামান্য যদি এদিক ওদিক হয়েও থাকে, মূল উদ্দেশ্য বলার এটা যে এই আন্দোলনটা মহিলারা রাস্তায় এসে লড়াই করে যে আন্দোলনটা করছেন, এটা না করলে এই এক শতাংশ জমিও কেউ ফেরত পেতেন না, উল্টে যেটুকু জমি আছে ওটুকু হাতছাড়া হয়ে যেত। তাই আবারও বলছি, যেটা কোনো দলের বিষয় নয়, কোনো রাজনীতির বিষয় নয়, কোনো ধর্ম বর্ণ সম্প্রদায়ের বিষয় নয়, জল জমির লড়াই, ওরা লড়ছেন, আমরা পাশে থাকার চেষ্টা করছি, দ্যাটস অল। কি করে গেলেন খুব নির্দিষ্ট করে বলছি আমরা যে আমরা ওরকম দিনক্ষণ ঘোষণা করে যাইনি, তার একটাই কারণে আমরা প্রশাসনের সাথে কোনো বিরোধে জড়িয়ে পড়ে গ্রামের মানুষের জীবনটা আরও অতিষ্ঠ করতে চাইনি আমরা। কারণ ওখানে কোনো গণ্ডগোল হলে তার আফটার এফেক্টটা গ্রামে গিয়ে পড়বে। তারা এমনিতেই অশান্তির মধ্যে আছেন, তাই আমাদের কারণে তারা যাতে বিব্রত না হন, তাই আমরা আলাদা করে দিনক্ষণ জানিয়ে যাইনি, নিজেদের মতো করে গিয়েছি। এবং মন্দাক্রান্তার কথার সঙ্গে আমি সহমত যে এই মুহূর্তে ওই মহিলারা যে দৃষ্টান্ত তৈরি করেছেন পথে বেরিয়ে আন্দোলন করা, সেটা তো গোটা ভারতবর্ষের কাছে দৃষ্টান্ত। একই সঙ্গে সংবাদ মাধ্যম, যাদের মাধ্যমে খবরগুলো প্রত্যেকদিন দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে পৌঁছচ্ছে, আমি আমাদের সবার হয়ে সংবাদ মাধ্যমের প্রত্যেককে বলছি এটা ধন্যবাদ, আমরা কৃতজ্ঞ যে আপনারা নিজেদের ঝুঁকি নিয়ে আপনারা এই কাজটা করতে পেরেছেন। আমরা আগামী দিনে আপনারা স্বাধীনভাবে আপনাদের কাজ করতে পারবেন, আমরা এই যাতে পারেন সেই দাবিও আমাদের থাকলো। এবার বলবেন কামালদা। তারপরে বলার কিছু নেই, আমি দুটো একদম আলোচনা হয়নি, দুটো জিনিস একটু অ্যাড করতে চাই। সেটা হলো যা যা ঘটেছে বা ঘটছে আপনারা প্রত্যেকেই জানেন, এবং ওই আমরা আপনাদের মাধ্যমে শুনছিলাম অনেক কিছু বা দেখছিলাম, সেটা একটু স্বচক্ষে দেখার জন্য আমরা যাই। এবং দুটো জিনিস যেটা খুব নাড়া দিল, যাদের সঙ্গে কথা বললাম তারা প্রত্যেকে মানে অধিকাংশই একটি কথা বললেন যে দেখুন, আমরা তো 2011 থেকে চেয়েছিলাম এই সরকার থাকুক, এবং আমরা লাগাতার এই সরকারের পক্ষে, মানে তারা কেউ এই সরকারের বিপক্ষের মানুষ নন। মানে আমার বক্তব্য এই গোটা পশ্চিমবাংলার মানুষকে যে আমরা এই সরকারের পক্ষে, যারা মনে করছেন নিজেকে যে আমরা তো এই তৃণমূল সরকারের পক্ষে বা এই সরকারের পক্ষেই আছি, আপনারাও মানে যারা এই পক্ষে আছেন তারাও এই রাজ্যে খুব সেফ যে তা নয়। মানে যে মানুষগুলো পক্ষে দাঁড়াচ্ছে তাদের বিপক্ষেই যাচ্ছে সেই সরকার। এবং এই শাহজাহান তো একটি নাম, মানে এটা সন্দেশখালি একটি নাম। মানে এরকম ঘটনা আজকে আমি জানি সন্দেশখালির পর আরও 10টা জায়গায় এরকম একই ঘটনা হয়তো মানুষ আর একটু সাহস করে বলতে পারবে। আমরা তো সেখানে ঘুরে চলে এলাম, বিপদটা তাদের, কারণ তারা প্রত্যেকেই ওই যেটা বাচ্চাদা বললো, আমরা শেষ গ্রামটায় যখন যাচ্ছি তখন পুলিশের বাইক টহল মারা শুরু করলো, বললে এক্ষুনি চ্যাংদোলা করে নিয়ে চলে যাবে, আপনারা বেরিয়ে পড়ুন। এবার এসে টানাটানি করবে, লাঠি মারতে শুরু করবে, এরকমভাবে মানে আস্তে আস্তে খবর হওয়া শুরু হয়েছে। এবং সবথেকে প্রাইমারি যেটা ঘটলো সেটা হচ্ছে ওইখানে প্রচুর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছে। বলছে ওই নামকে বাঁচতে তারা পরীক্ষা দিতে যাচ্ছে। এই যে ভয়াবহ পরিবেশ,
তার মধ্যে না পেরেছে তারা পড়াশোনা করতে, না পেরেছে তারা এই অমুক স্যারের থেকে নোটস আনা, বা যে ঘটনাগুলো আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ঘটিয়েছি বা আমরা জানি যেটার জন্য আমাদের পরীক্ষা ভালোর দিকে হয়, তো সেইটাও তারা পারেনি। একটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, সরকারি পরীক্ষা দিচ্ছে, যে একটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছে, এই সরকারের সন্ত্রাসের জন্য তারা পড়াশোনা করতে পারছে না। এইটাও সন্দেশখালিতে ঘটেছে। এটা সন্দেশখালি একটি উপমা, একটি উদাহরণ। আমার ধারণা এরকম সারা রাজ্য জুড়ে ঘুরছে। এই মানুষগুলো, এই মহিলারা যারা মুখ ফুটে বলছেন সাহস করে, তারা প্রত্যেকে শুরুতে বলছেন এতদিন আমরা ঘুমটার আড়ালে কথা বলছিলাম, তাই প্রচুর কথা শুনতে হচ্ছিল, টিভিতে লোকজন বলছিল, এখন আমরা ঘুমটা রাখবো না, এমনিই বলছি বলে বাকি কথাগুলো বলছেন। তারা যে সাহস করে বলছেন, আমার ধারণা, আমি চাই আগামীতে সারা রাজ্যেই এই কথাগুলো বলা হোক, এবং আমরা আগামীতে নিশ্চয়ই আবার যাব। আপনারাও সঙ্গে থাকবেন, তাহলে আমাদের এই যাওয়াগুলো বা তাদের সেফটির জায়গাটা আরও বেশি নিশ্চিন্ত করা যাবে। ধন্যবাদ। আপনি তো আমাদের এখানে আমরা যারা উপস্থিত আছি সবার মধ্যেই শুনলেন যে আমরা গেছিলাম, তো ওই সন্দেশখালি বিষয় আপনাদের থেকেই প্রথম জানতে পারি যে এখানে খালি সন্দেশ পাওয়া যায় না। আজকে গিয়ে বুঝতে পারলাম এখানে সন্ত্রাস পাওয়া যায়। সুতরাং অধুনা সন্দেশখালিকে সন্ত্রাসখালি বললেও অত্যুক্তি হয় না। আরেকটা জিনিস ওখানকার মানুষদের সাথে কথা বলে বুঝলাম, প্রায় শেষ 10 বছর ওখানকার যে থানা এবং পুলিশ অফিসাররা তারা মোটামুটি এই শাসক দলের গজিয়ে ওঠা নেতাদের কেয়ারটেকারের রোলটা পালন করেছে। এই কেয়ারটেকার হয়ে যাওয়ার জন্যই সাধারণ মানুষের টেক কেয়ারটা তারা করতে পারেনি। দুটো শব্দবন্ধে ওখানকার যারা মহিলা তাদের যথেষ্ট আপত্তি আছে। যে শব্দবন্ধ আইনসভার ভেতর থেকে শুরু করে টিভি পর্দায় সব জায়গায় ভাসিয়ে দেওয়া হচ্ছে, একটা সাজানো ঘটনা, আর দ্বিতীয় হচ্ছে বহিরাগত। তারা এই আমাদের মাধ্যমে তারা এই কথা আপনাদের জানাতে বলেছেন, তাদের এই দুটি শব্দের প্রতি যথেষ্ট আপত্তি আছে। না তারা বহিরাগত, না এই যে ঘটনা আপনারা পরিবেশন করছেন, আমরা আজকে শুনলাম, এগুলো সাজানো। প্রশাসনকে অনুরোধ করব যে এই যে কেয়ারটেকার পুলিশ আছেন তাদেরকে এবার দায়িত্ব দিন, যাতে এরকম একটা দ্বীপ যেখানে অ্যাম্বুলেন্সও যায় না, মুমূর্ষু রুগীকে আজকে আমার চোখের সামনে বোটে চ্যাংদোলা করে তুলতে হয়েছে, তো সেরকম একটা জায়গায় যে পুলিশের ফোর্স আছে তারা যেন জনসাধারণের টেক কেয়ার করে, রাজনৈতিক নেতাদের কেয়ারটেকার হওয়াটা ছেড়ে দিয়ে। সবাই ভালো থাকবেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা এই জনজীবনের যে সংগ্রাম সন্দেশখালীর মানুষের, আপনারা তার পাশে আছেন, আপনাদের অসংখ্য অভিনন্দন। আজকে প্রথম নয় আমার, গত 14 তারিখে অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের ডাকে সন্দেশখালী আমি ঢুকেছিলাম। আমরা 4 জন আইনজীবী, এবং সেখানকার পরিবেশ পরিস্থিতি আমরা দেখে এসেছি, এবং দেখবার পর মনে হয়েছে যে তাদের আইনি সহায়তা প্রয়োজন এবং সেখানে যাওয়ার দরকার। তারপর গতকাল রাতে আমাকে বিমলদা টেলিফোন করেছিলেন, এবং বিশিষ্ট নাগরিকবৃন্দের আবেদনে আমি সাড়া দিয়ে আজকে আবার সন্দেশখালী যাই। এবং সন্দেশখালী গিয়ে যেটা দেখতে পেলাম যে সেখানে প্রথম বাড়ি থেকে শেষ বাড়ি অবধি যতগুলো বাড়ি আছে, একটা পরিবারও বাদ নেই যারা এই মধ্যযুগীয় বর্বরতার বিরুদ্ধে মুখ খুলছেন না। এবং বাস্তবিক সেখানে একটা মধ্যযুগীয় বর্বরতা চলেছে। কি অত্যাচার তাদের উপর হয়নি, কোনটা হয়নি? নারীর সম্মান থেকে শুরু করে তাদের জীবন জীবিকা, জমি জায়গা সমস্ত কিছুই কেড়ে নেওয়া হয়েছে। একজন ভদ্রমহিলা তিনি বললেন যে আমাদের এখানে এই চাষের জমিটুকুই সম্বল, তারা নিতে চেয়েছিল এই জমিটুকুও, সেটা আমরা নিতে দিইনি, আমরা প্রতিবাদ করেছি, প্রোটেস্ট করেছি। এবং তারা এটাও বলেছেন যে আমাদের যে 100 দিনের কাজ, সেই কাজের যে মজুরি, সেই কাজের মজুরি আমরা পাই না, যদিও বা পাই সেটাও তুলে দিতে হয় শাসক দলের গুন্ডা বাহিনীর হাতে। তো আমার বাস্তবিক তাদের কাছে বক্তব্য ছিল যে আপনারা আপনাদের জমি ফেরত পেতে চান, এবং তার জন্য আপনারা দরখাস্ত করবেন কিনা, ম্যাস পিটিশন করবেন কিনা। তারা বলেছে যে আমরা জমি ফেরত পাওয়ার জন্য আমরা দরখাস্ত করব সরকারি আধিকারিকের কাছে। কিন্তু তারপরে তারা বললেন
যে সরকারি আধিকারিকরা শাসক দলের গুন্ডার কাছে মাথা বিকিয়ে দিচ্ছেন। আমরা কি করব? আমাদের তাদের পাশে বেশি করে দাঁড়াতে হবে। আমরা আইনজীবীরা তাদেরকে যাতে লিগ্যাল এইড দিতে পারি, আইনি পরিষেবা দিতে পারি, সেই জন্য বাস্তবিক যাওয়া। এবং তারা এটা বলেছেন যে তাদের যে এই জমি জায়গা ছাড়াও মানে গোটা রাস্তাটা, যে রাস্তাটা শুরু হয়েছে তারা দেখালো একটা প্রায় 3-4 কিলোমিটার রাস্তা, এবং সেই এলাকাতে তাদের কোনো নলকূপ নেই, জল নেই, কোনো পরিষেবাই নেই। তারা দেখাচ্ছে আমাদের এখানে একটা শৌচালয় নেই, অথচ আমাদের নির্মল রাষ্ট্র হিসাবে ডিক্লেয়ার করা হচ্ছে। একটা শৌচালয় সেখানে তৈরি করা হয়নি। শৌচালয়ের টাকা এসেছে, তারা নিয়ে নিয়েছে। সরকারি আবাস যোজনার টাকা এসেছে, তাদের নাম এনলিস্টেড, তারা ঘর পায়নি। ঘর কারা পেয়েছে? যাদের আরেকটা বাড়ি আছে, যাদের দোতলা বাড়ি আছে, তাদের নামে ঘরের টাকা স্যাংশন হয়েছে। তারা বলল যে আমাদের নামে যাতে যে ঘরটা স্যাংশন হয়েছে সেই ঘরটা যাতে আমরা পেতে পারি তার ব্যবস্থা যদি করেন, সেজন্যও তারা দরখাস্ত করবে। এবং আমরা আইনজীবী সংগঠনের পক্ষ থেকে তাদেরকে যদি লিগ্যাল এড দেওয়া যায় সেই ব্যবস্থার জন্য আমরা ভাবছি এবং ভাববো, এবং ভবিষ্যতে আবারও যাব তাদেরকে এই আইনি পরিষেবা দেওয়ার জন্য। ধন্যবাদ। এর আগে একেবারে যাইনি তা নয়, অনেকবার গেছি। তো এবারে যাওয়ার অভিজ্ঞতা একটু ভিন্ন রকম। আমি যখন জানতে পারলাম যে বাদশাহ এরকম একটা ডাক দিয়েছে যে ও যেতে চায়, তখন আমার মনে হলো যে একজন নাগরিক হিসাবে আমারও পবিত্র কর্তব্য এটা। কি ঘটছে আসলে অন্তত চোখে দেখে আসি, সমস্যাগুলো কি, এই মুহূর্তের বাস্তবতাটা কি। সীমার সঙ্গে আমি সহমত। আমার লজ্জা লাগছিল, সত্যি নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করছিল যে আমরা সংস্কৃতি জগতের কাজকর্ম করি, বিশিষ্ট মানুষ হিসেবে লোকে সম্মান করে। বহু পুরুষ এবং মহিলা যখন আমরা গ্রামে গেছি, তারা আমার কাছে আসছে, দেখে হয়তো খানিকটা চিনতে পারছে, এবং তারপর তার অভিজ্ঞতার কথা যখন বর্ণনা করছে, সেই বর্ণনাটা সহ্য করা যায় না। অন্তত আমার বয়সে, আমি যে বয়সে এসে উপনীত হয়েছি, আমার ঘরেও কিন্তু সন্তান রয়েছে, আমার স্ত্রী রয়েছে। এই রকম ঘটনা কারোর সঙ্গে ঘটতে পারে এটা আমার কল্পনার বাইরে। মনে হচ্ছে যেন আমি যখন ভেতরে ঢুকি, একেবারে আমি, সৌমিক, আমার আইনজীবী বন্ধু আছেন সিদ্ধার্থ, আমরা যখন একেবারে প্রত্যন্ত ভেতরে ঢুকি, তখন সত্যি সত্যি মনে হচ্ছিল যেন পশ্চিমবঙ্গের বাইরে কোনো একটা অঞ্চলে এসে উপস্থিত হয়েছে। আপনারা ধারণা করতে পারবেন না, যারা মিথ্যা কথাগুলো বলছেন প্রতি মুহূর্তে এখানে বসে বসে, যারা টেলিভিশন চ্যানেলে বাইট দিচ্ছেন, কাদের থেকে সংবাদ পাচ্ছেন তারা আমরা জানি না। কিন্তু আপনারা যদি সত্যি সত্যি ওখানে যান এবং একটু সাহস যোগান ওখানকার মানুষদের মনে, পুরুষরা তো নেই, সীমা তো বলবে, মহিলারাই আছেন। মহিলারা বেরিয়ে এসে কথা বলছেন তাদের যন্ত্রণার কথা, এবং সেই যন্ত্রণার কথাটা আমার কাছে তো লজ্জার কথা। হ্যাঁ, আমরা গেছি, আমরা আলাদা আলাদা গেছি, এখানে দেখা যাচ্ছে হয়তো অনেকগুলো লোক, কিন্তু আমি তো ল অ্যাবাইডিং সিটিজেন, আমি তো জানি। তা একজন ল অ্যাবাইডিং সিটিজেনের কি করা উচিত? যে 3 জনের বেশি যাওয়া উচিত নয় ওখানে। আমরা এভাবেই ভেবেছিলাম যে যে যার মতো করে যাব, 4 জন, আমরা যে যার মতো করে যাব, যে যার মতো করে ঘুরবো, এবং ওই অঞ্চলের মানুষদের সাহায্য নিয়েই তাদের কাছ থেকে প্রকৃত সত্য শুনব। প্রকৃত সত্য আমার ধারণা প্রশাসনের কাছে এখনো পর্যন্ত পৌঁছয়নি। বাস্তবতা ওখানকার এই মুহূর্তে এখনো পর্যন্ত প্রশাসনের কাছে পৌঁছয়নি, অথবা পৌঁছে দেয়া হচ্ছে না। কেন হচ্ছে না জানি না, কিন্তু হচ্ছে না, এটাই আমাদের উপলব্ধি। তাই প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করব, একজন নাগরিক হিসেবে এবং একজন সংস্কৃতির কর্মী হিসেবে,
যে আপনারা দ্রুত এই সমস্যার সমাধান করুন। জানি না দ্রুত হবে কি না, কারণ এত গভীরে এই সমস্যা ঢুকে গেছে, এত স্তরে এই সমস্যা ঢুকে গেছে, এ থেকে কতদিনে আমরা কাটিয়ে উঠতে পারব। আর সমবেতভাবে ধিক্কার জানান সেই সমস্ত কুলাঙ্গারদের, হ্যাঁ আমি কুলাঙ্গারই বলছি, তারাও বলেছেন কুলাঙ্গার এবং এতে করে খারাপ ভাষা ব্যবহার করেছে, সেটা বলতে চাইছি না। ধিক্কার দিন, তারা যেন সমাজে সগর্বে আর বুক ফুলিয়ে চলতে না পারে। তারা হয়তো কোনো বিশিষ্ট একটি রাজনৈতিক দলের সদস্য হতে পারে, সমর্থক হতে পারে, হোক যাই হোক, আমাদের কিছু আসে যায় না, কিন্তু তারা যেন আর কখনো এই মা বোনদের উপর অত্যাচার না করতে পারে, এইটুকু নিশ্চয়তা অন্তত তাদের দিন। তাহলেই আমাদের যাওয়াটা সার্থক হবে। আমরা শুধু আবেদন করতে পারি মাত্র, আমরা এর থেকে বেশি কিছু করতে পারি না। ধন্যবাদ। সন্দেশখালী সংলগ্ন এলাকায় এবং সন্দেশখালীতে যে ঘটনা ঘটছে সেটা নিরবিচ্ছিন্নভাবে আপনারা প্রচার করেছেন এবং তার মাধ্যমেই আমাদের কাছে প্রথম ওখানকার বিষয়গুলো আসতে থাকে। কিছুদিন যাবতই গণমাধ্যমগুলোতে দেখছিলাম, টেলিভিশন চ্যানেলগুলোতে দেখছিলাম যে একটা বিস্তারিত পরিকল্পিতভাবে মিথ্যার বেসাতি মানুষের কাছে তুলে ধরা হচ্ছে। অর্থাৎ প্রকৃত যে ঘটনা ঘটছে সেই ঘটনাগুলো বারংবার বলা হচ্ছে ছোট ঘটনা, মিথ্যে লোককে সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তারা নাকি টেলিভিশন চ্যানেলে বাইট দেওয়ার পর কোথাও সিগারেট খাচ্ছিল লুকিয়ে, সেও নাকি দেখা গেছে। এই একটা পরিবেশ ভাসিয়ে দেওয়া হয় এমন একটা সময়, যেই সময়ে আমাদের রাজ্য জুড়ে আমরা একটা অব্যবস্থা ফেস করে আসছি। সেটা আপনারা বিস্তারিতভাবে প্রত্যেকেই কভারেজ করেছেন। আমরা কখনো কখনো রাস্তায় থেকেছি, কখনো কখনো সংগঠিতভাবে মিটিং মিছিলও করেছি। কিন্তু ধামাখালি থেকে দ্বীপটা থেকে যেই আপনি নৌকায় উঠবেন সন্দেশখালির দিকে গিয়ে, সন্দেশখালিতে যদি ঢোকেন, মনে হবে সেখানে একটা সম্পূর্ণ আলাদা আইন ব্যবস্থা চলছে। এবং সেখানে গিয়ে যেটা প্রত্যেকের বক্তব্যের মধ্যেই উঠে এসেছে যে পুরুষ শূন্য একখানা অঞ্চল, প্রায় পুরুষ নেই বললেই চলে। সেখানে মহিলারা যেভাবে এগিয়ে এসেছেন, সত্যি কথাই সীমাদি, বাদশাহ, বিমলদা, যেই বলুন, মন্দাক্রান্তা, আমরা কিন্তু তাদেরকে মূলত কুর্নিশ জানাতে গেছিলাম। তার কারণ যে সত্য তারা সবার সামনে নিয়ে এসেছেন সেটা বাঙালির অত্যন্ত লজ্জার একটি সত্য। এখানে কথা বলতে গিয়ে যেটা আমরা মূলত জানতে পেরেছি সেটা হচ্ছে এখানে একটা প্যারালাল সরকার চলে, বকলমে চলে। কীরকম আমি বলছি, ওখানে মূল রোজগার যারা সাধারণ মহিলা আছেন তাদের 100 দিনের কাজ। এই কাজের যে টাকা যদি কারো অ্যাকাউন্টে 10,000 টাকা জমা পড়ে, তাহলে দেখা যায় ওখানকার যারা নেতৃত্ব, স্থানীয় রুলিং পার্টি, তাদের কাছে যে নামগুলো উঠে এসেছে, কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন এবং শাহজাহান এখনও ধরা পড়েননি। তো তাদের কাছ থেকে নির্দেশ আসে যে টাকার মধ্যে থেকে 10,000 টাকার 500 টাকা রেখে দিয়ে 9,500 টাকাই দিয়ে দিতে হবে। এই অবস্থায় মেয়েরা চালাতে পারছিলেন না। তারপরে তাদের উপর ভাষা সন্ত্রাস, অর্থাৎ ভয় দেখানো, খারাপ কথা বলা, রাত্রিবেলা দিনের বেলা যখন তখন তুলে নিয়ে যাওয়া এবং তুলে নিয়ে গিয়ে কী কী করা হতে পারে তার কিছু কিছু ইন্ডিকেশনস, কিছু কিছু কথা গণমাধ্যমের মাধ্যমেই আমাদের সামনে চলে এসেছে। আমরা কথা বলতে গিয়ে সেসব কথা শুনেছি, মর্মাহত হয়েছি, দুঃখিত হয়েছি, বিষণ্ণ হয়েছি। এই পশ্চিম বাংলাকে তো আমরা চিনতাম না। আমরা ছোট থেকে যেখানে বড় হয়েছি সেখানে অন্তত মহিলাদের সম্মান রক্ষিত হতো। এই একটা পরিবেশের মধ্যে আজকে আমরা গিয়ে উপস্থিত হয়েছিলাম। একেবারেই ভেতরকার তাগিদে, বিবেকের তাগিদে আমরা গিয়ে উপস্থিত হয়েছি এবং ওনাদেরকে সমবেতভাবে, ধর্মনিরপেক্ষভাবে ওনারা যাতে আন্দোলন চালিয়ে যান এবং ওনাদের কথা যাতে গণমাধ্যমের মাধ্যমে, আমাদের যে সোশ্যাল মিডিয়া পেজগুলো আছে, ব্যক্তিগত পেজ আছে, আমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদের মাধ্যমে যাতে ওদের অবস্থা যদি আমরা তুলে ধরতে পারি,
তাহলে মানুষের গলার জোর হচ্ছে সবচেয়ে, শাসকের গলার জোরের থেকে অনেক বড়, অনেক বেশি হচ্ছে মানুষের গলার জোর। মানুষ যদি জাগ্রত হয়, মানুষ যদি বুঝতে পারে, তাহলে এই ব্যবস্থা দীর্ঘদিন চলতে পারে না, সেই ব্যবস্থার পরিবর্তন আসে, এটা আমরা জানি। সেই জন্যে তাদেরকে আমরা ভরসা দিতে, আস্থা যোগাতে যে আমরা যেভাবে পারি আপনাদের পাশে আছি, সেটা জানাতেই আমরা সমবেতভাবে সবাই গিয়েছিলাম ওখানে। এবং আমাদের অভিজ্ঞতা যা হয়েছে সেটা সারা জীবনে ভুলতে পারবো না। এবং আমরা চাই যে প্রশাসনের যারা দায়িত্বে আছেন তারা সত্বর আইনের শাসন সেখানে প্রয়োগ করতে বাধ্য হবেন। যদি না হন তাহলে মানুষ বাকিটা বুঝে নেবেন। ধন্যবাদ। আমি গিয়েছিলাম, তাদের একটা বড় অংশ আমরা থিয়েটারের সাথে যুক্ত, থিয়েটার করি। এটার একটা স্পেসিফিক কারণ আছে, কারণ রাষ্ট্র বা এই রাজ্যের প্রশাসন, মন্ত্রিসভা সন্দেশখালিতে যাকে পাঠাচ্ছেন তিনিও নাকি থিয়েটার করেন। তার নাম পার্থ ভৌমিক। তিনি মন্ত্রিসভার সদস্য হিসেবে ওখানে গিয়েছেন এবং গ্রস আইনের ভায়োলেশন করেছেন। আমরা আজকে মহিলাদের সাথে কথা বলে এটা সম্পর্কে নিশ্চিত হতে পেরেছি যে মন্ত্রিসভার সদস্য যারা ওখানে গিয়েছেন, যারা আইনসভার সদস্য, তারা আসলে আইনের শাসন মানতে চাইছেন না, আইনের দায়রার মধ্যে থেকে ফাংশন করতে চাইছেন না। একজন নারী যখন তার লাঞ্ছনার কথা বলেন, তার ধর্ষণের কথা বলেন, সেক্সুয়াল মলেস্টেশনের কথা বলেন, তাকে যদি পাল্টা কাউন্টার করা হয়, পাল্টা চ্যালেঞ্জ করা হয়, তাকে বলা হয় ভিকটিম ব্লেমিং করা। তিনি অলরেডি ভিকটিম, তিনি তার মতকে তুলে আনতে চাইছেন, তখন তাকে আবার পাল্টা কাউন্টার করে ব্লেম করে যেন তারই দোষ, এইভাবে তার মতকে আরও চাপা দিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। গ্রস ভায়োলেশন। আমাদের আইন, দেশের আইন এটাকে পারমিট করে না। এটা আমাদের প্রোটেকশন দেয়, আমাদের আইনসভা এই প্রোটেকশন দেয়। যেমন আমাদের আইনসভা প্রোটেকশন দেয়, যখন কোনো নারী তার লাঞ্ছনার কথা বলছেন, জানাচ্ছেন, তখন তিনি তার চেহারা ঢেকে রাখতে পারেন। তাকে প্রভোগ করা যায় না, আপনি কেন চেহারা ঢেকে রেখে কথা বলছেন। এটা আইনের বিরুদ্ধতা, এটা আইনের কাজ নয়। আইনের কাজ বরং তাকে এই সহায়তা দেওয়া যে হ্যাঁ, আপনি আপনার পরিচয় আড়ালে রেখেও আপনার লাঞ্ছনার কথা তুলে আনতে পারেন, আমরা তার ব্যবস্থা করব। এইটা রাষ্ট্রের কাজ। রাষ্ট্র তার ঠিক উল্টো কাজটা এখানে করছে। এই রাজ্য মন্ত্রিসভার মানুষরা ঠিক বিপরীত কাজটা করছেন, তাদের ভিকটিম ব্লেমিং করছেন। এই মন্ত্রিসভার সদস্য, এইখানে যে রাজ্য রুলিং পার্টি, তার মুখপাত্র এখানে দাঁড়িয়ে বলছেন, একজন আরেকজন নেত্রীকে বলছেন তিনি ফ্যাশন প্যারেড করতে গেছেন। এই কথা বলা যায় না, এটাকে স্লাট শেমিং বলে, করা যায় না। কে সিগারেট খায়, কে সিগারেট খায় না, এটা দেখা কোনো মন্ত্রী, কোনো আইনের রক্ষাকর্তা কারোর কাজ নয়। কাজ হচ্ছে ওখানে যে টার্মোয়েল রয়েছে তার যথোপযুক্ত ব্যবস্থা তারা করতে পারছেন কি পারছেন না, সেটা তারা করছেন না। তার বদলে তারা ওখানে গিয়ে, ওরা যারা রাজ্য মন্ত্রিসভার তরফে যাচ্ছেন, তারা ওখানে টার্মোয়েল বাড়াচ্ছেন। বাড়ানোর কতগুলো স্পেসিফিক কারণ আছে। আমাদের কাছে যে অভিযোগ মহিলারা তুলে এনেছেন, তার মধ্যে সব থেকে বড় অভিযোগ হচ্ছে ল্যান্ড গ্র্যাবিংয়ের অভিযোগ। জোর করে জমি কেড়ে নেওয়া এবং জমির চরিত্র জোর করে বদল করে দেওয়া। এমন একটা জায়গায় জোর করে জমির চরিত্র বদল করে দেওয়া হচ্ছে, যে জায়গাটা পশ্চিমবঙ্গের তেভাগা আন্দোলনের ক্ষেত্রে সব থেকে সদর্থক ভূমিকা পালন করেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে জমির চরিত্র বদল করে দেওয়া হচ্ছে এবং তাকে ধামাচাপা দেওয়া হচ্ছে, এবং সেই কথা তুলে আনতে গেলে মহিলাদের ওপর যৌন নির্যাতন নামিয়ে আনা হচ্ছে। এর থেকে লজ্জার, এর থেকে অপমানের আর কিছু হতে পারে না। এবং যৌন লাঞ্ছনার কথা তারা যখন বলছেন, ভায়োলেন্সের কথা বলছেন, তখন তাদের ওপর আবার ফার্দার ভায়োলেন্স করা হচ্ছে। এবং সেই ভায়োলেন্সটা তখন তৃণমূলের ক্যাডাররা করছে না, সরাসরি প্রশাসনের অংশ করছে। তারা বারংবার এই কথা বলেছেন। আমরা যখন জানতে চেয়েছি যে আপনারা এই কথা পুলিশ প্রশাসনকে জানাচ্ছেন না কেন, তখন পুলিশ প্রশাসনের তরফ থেকে নাকি তাদের বলা হয় যে আপনারা শেখ শাহজাহানকে গিয়ে সেই কথা জানান। অর্থাৎ যার বিরুদ্ধে অভিযোগ তাকেই বলা হচ্ছে জানাতে যে আপনি ব্যবস্থা করুন। কি শাসন মধ্যে আমরা রয়েছি। এই রকম একটা অবস্থায় দাঁড়িয়ে আমরা ওখানে আজকে
মানুষজনের সাথে কথা বলেছি। আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল কথা বলায়, আর কিছু নয়। আমাদের হাতে ক্ষমতা নেই আমরা ওখানে গিয়ে সব ঠিক করে দেবো। যাদের হাতে ক্ষমতা রয়েছে তারা ঠিক করতে চাইছেন না। আমরা চাইছি শুধুমাত্র মানুষগুলোর কাছে এই ভরসাটুকু দিতে যে আপনারা একা নন। আপনারা যে আন্দোলন এবং প্রতিরোধের বার্তা দিচ্ছেন ওখান থেকে দাঁড়িয়ে, তাকে সমস্ত রাজ্য আজকে কুর্নিশ জানাচ্ছে, আমরা কুর্নিশ জানাচ্ছি। সমস্ত থিয়েটার ফ্রেটার্নিটির অংশ, সঙ্গীতের অংশ, শিল্পকলা মাধ্যমের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের অংশ, এবং সাধারণ সহনাগরিক হিসেবে আমরা তাদের প্রতিরোধকে এই বার্তা দিতে চাইছি যে এই প্রতিরোধ এবং প্রতিবাদের যে আন্দোলনের আবহ তারা তৈরি করেছেন, এ শুধুমাত্র তারা একা লড়ে নিয়ে যাবেন এরকম নয়, তাদের পাশে আজকে গোটা বাংলা রয়েছে, গোটা বাংলার সমাজ রয়েছে। এটুকুই আমার বলার ছিল। ধন্যবাদ। সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করার জন্য আগ্রহী সব কেউ কিছু বলবি? আর কিছু সোশ্যাল মিডিয়াতে কিছু দেওয়া হয়েছে, কিছু ভিডিও আছে যেগুলো সোশ্যাল মিডিয়া আমরা দিতে চাই না। যেমন একটা জায়গায় কথা হচ্ছিল, সেখানে একটি বাচ্চা মেয়ে ছিল, তার মা হাওয়া করে কাঁদছিলেন। আমি বাচ্চাটিকে বললাম যে তুমি একটু ভেতরে যাও, একটু বড়দের কথা হচ্ছে, তুমি সামনে থেকো না। একজন ভদ্রমহিলা বললেন যে আমি একজন মা। আমি তাকে ঠিক এই শব্দবন্ধে জিজ্ঞেস করেছিলাম, কোর্টে শপথ নেওয়ার মতো করে, কোর্টে যেরকম ছুঁয়ে বলতে হয় যা বলিব সত্য বলিব, ঠিক এরকমভাবে আমাদের ভিডিওতে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আমি বলেছিলাম যে কোনো দল কোনো রাজনীতি না দেখে একদম আপনারা আপনাদের বুকে হাত দিয়ে বলুন আপনাদের সঙ্গে এই অত্যাচার, যে অত্যাচারের কথা শুনছি, শারীরিক মানসিক নির্যাতন হয়েছে কি হয়নি। তারা যখন নির্দিষ্ট করে বলেছেন যে আমরা যে সেই ভদ্রমহিলা বলছেন আমি একজন মা, আমি কি এইরকম করে গল্প বানিয়ে বানিয়ে বলবো আপনার মনে হয়? একজন মহিলা বলেছেন না আমার সঙ্গে হয়নি, কিন্তু আমার প্রতিবেশীদের বহু মানুষের সঙ্গে হয়েছে। আমরা এটাও জিজ্ঞেস করেছি যে কেন অনেকে বলছে আপনাদের কাছে ভিডিও নেই কেন। তার উত্তরে একজন মহিলা, তার বয়স খুব বেশি নয়, তিনি বলেছেন যে আমার সঙ্গে যখন এই অত্যাচার হচ্ছে আমি কি সেটা ভিডিও করে ফেসবুকে দেব, নাকি আমি আমার সম্মানটাকে আড়াল করার চেষ্টা করব, চেপে যাব। আমরা বলেছিলাম যে দেখুন একটা কথা আপনাদের বলছি, যে যার যার সঙ্গে ঘটনা ঘটেছে বলে আপনারা বলছেন তাদেরকে কথাটা পৌঁছে দেবেন যে তারা কেউ কিন্তু অপরাধী নয়, তাই তাদের লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। যারা অপরাধ ঘটিয়েছে লজ্জাটা তাদের। আর একটু আগে জয়রাজ বলল কোন মহিলা সিগারেট খাবেন, কোন মহিলা কি খাবেন। প্রশাসন যদি এই জাতীয় উক্তি মহিলাদের সম্পর্কে করে থাকেন এবং সেই নেতা যদি কোনো দৃষ্টান্তমূলক পদক্ষেপ তার বিরুদ্ধে নেওয়া না হয়, তাহলে ওখানকার মানুষেরা ভাববেন যে এটাই প্রশাসনের অ্যাঙ্গেল তাদের প্রতি, যেটা অত্যন্ত অসম্মানজনক।